দুহাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙেতে রাঙে না, যদি মমতার রঙে তার রাঙিয়ে না। বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও, দুহাত বাড়িয়ে দাও। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এম গ্রুপ হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড, সংক্ষেপে সিআরপি নামেই সকলের কাছে সর্বাধিক পরিচিত। ভ্যালেরি টেইলর 1979 সালে সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত অবস্থায় অনেক কষ্ট এবং প্রচেষ্টার মাধ্যমে হাসপাতালের 2টি পরিত্যক্ত গুদামঘরে সিআরপির কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠার পর অক্লান্ত পরিশ্রম করতে থাকেন এর উন্নতির জন্য। তিনি সাইকেলে চেপে বিভিন্ন জনের ঘরে ঘরে যেতেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এই জন্য তাকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীনও হতে হয়েছে। এভাবে বিভিন্ন প্রতিকূলতা পার হয়ে এই প্রতিষ্ঠানটি একসময় নিজের পায়ে দাঁড়াতে সমর্থ হয়, পরিণত হয় প্রায় 200 শয্যা বিশিষ্ট একটি দাতব্য প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির নানাবিধ প্রতিবন্ধিতায় আক্রান্তদের জন্য নানা রকম সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আজকের আলোচনায় আমরা সিআরপির সেবা কার্যক্রমগুলো সম্পর্কে বিস্তারিত জানব। আর আজকের আলোচনায় আমাদের সাথে আছেন ভ্যালেরি টেইলর, প্রতিষ্ঠাতা সিআরপি, এবং শফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক সিআরপি। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। আলোচনার শুরুতেই আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ভ্যালেরি, সিআরপির মধ্যে একটি সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে কোন অনুপ্রেরণা কাজ করেছিল? প্রথম আমি জাস্ট আরেকটু আলাদা কথা বলতে চাই, মানে আমি RTV আমাদের ভেরি সিনসিয়ার ধন্যবাদ দিতে চাই যে ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন সিআরপিতে, সেই জন্য আমরা এই সুযোগ পাই আমাদের মেসেজ spread করার জন্য। We are really very grateful. I started in this country, first of all, in the Mission Hospital, the Christian hospital in the Chittagong Hill Tracts in Chandragona, where we were admitted for spinally injured, paralyzed people. And I remember thinking, we have so little we can offer them. I was the only physiotherapist, there was no team, there were no possibilities for vocational training, no wheelchairs. And I remember thinking, we really are only just prolonging their lives, only to go home and really very little chance to survive. Wanted then to, when I finished my time in Bangladesh, to concentrate on starting a small rehabilitation center for this group of patients. When I finished at Chandragona, I went back to the UK and spent 2 years trying to raise funds. But in that time, one of the organizations I approached said, go to the Shorawadi Hospital. There you will find a project just starting for people with spinal injuries. Go and work there. Don't duplicate. Don't start something separate. So that's in fact what I did. In 1975, I came to Dhaka and joined the Shorawadi Hospital, where I found a ward of 45 young men paralyzed, and the project that we had in our hand was to give vocational retraining and find jobs for these people. But in fact what we discovered was that too many times they were dying in their beds from needless complications, so that the idea of retraining and finding jobs was too soon. We needed to ensure that they could survive their problem of lack of movement, lack of sensation, and a paralyzed bladder and bowel. So we worked in the wards, realizing eventually that it was too difficult to change just one ward in a very, very big government hospital. We needed to withdraw and start, as we did in these cement go-downs, with just 4 patients and gradually build up from there. Thank you so much. শফিক সাহেব, সিআরপিতে বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি ধরনের সেবা আপনারা দিয়ে যাচ্ছেন? সিআরপি মূলত শারীরিক প্রতিবন্ধী মানুষদের সেবায় নিয়োজিত।
এবং এই সেবাটা আমরা দুইভাবে দিয়ে থাকি। এক হচ্ছে যে আমাদের যেখানে ভর্তিকৃত সেবাগ্রহীতা আছেন, যারা আমাদের বেডে ভর্তি থাকেন এবং সেবা গ্রহণ করেন, কিংবা যেসব বাচ্চারা সিপি বাচ্চা অর্থাৎ সেরেব্রাল পলসি বাচ্চারা, তাদেরকে আমরা ভর্তি করে সেবা দিয়ে থাকি। আমাদের আরেকটা বড় সেবা হচ্ছে কৃত্রিম অঙ্গ সংযোজন। কোনো অসুখের কারণে যাদের হাত পায়ে অস্থিগুলো দুর্বল থাকে, সেখানে কোনো কৃত্রিম অঙ্গ সংযোজন করে তাদেরকে সবল সচল করার জন্য আমরা এই সেবা দিয়ে থাকি। আপনি বললেন যে সেরেব্রাল পলসিতে যারা আক্রান্ত তাদেরকে সেবা দিচ্ছেন, এর বাইরেও কিন্তু আরও নানাবিধ স্নায়বিক প্রতিবন্ধিতায় আক্রান্ত আছে, যেমন হচ্ছে অটিজম কিংবা ইন্টেলেকচুয়ালি ডিসএবিলিটিতে যারা ভুগছে, এদের জন্য কি কোনো সেবা কার্যক্রম আপনারা পরিচালনা করছেন? হ্যাঁ, আমরা করছি। আমরা সেরেব্রাল পলসি বাচ্চাদের ভর্তি করে থাকি, কিন্তু অটিজম কিংবা মেন্টাল রিটার্ডেড যারা আছেন তাদেরও থেরাপিউটিক ইন্টারভেনশন দরকার হয়। বিশেষ করে অকুপেশনাল থেরাপি আমাদের একটা প্রফেশনালস আছেন যারা মেন্টাল কেসে খুব বড় ধরনের সাহায্য করতে পারে, কারণ তারাও তো সমাজের মানুষ। তাদেরকেও তো সমাজের অন্যান্য ব্যক্তিদের সাথে কর্মে সম্পৃক্ত করার জন্য, দৈনন্দিন জীবনে সম্পৃক্ত করার জন্য এই অকুপেশনাল থেরাপিদের ভূমিকা কিন্তু অনেক। এবং সেটাকে সামনে রেখেই আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে আমাদের অকুপেশনাল থেরাপিস্টদের সেখানে পাঠাচ্ছি এবং আমরা চেষ্টা করছি সারা দেশেও অন্যান্য যে মানসিক সমস্যায় যারা ভুগছেন তাদেরকে অকুপেশনাল থেরাপির মাধ্যমে যতটা সম্ভব স্বাভাবিক সমাজের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করার। ধন্যবাদ আপনাকে। ভ্যালেরি, সিআরপির মোট কতটি শাখা বর্তমানে কাজ করছে বাংলাদেশে? We have a great desire to go to each division of the country. And at the moment in 4 different divisions we have a presence, all at slightly different stages. In Chittagong we have particularly a centre that focuses on the artificial limbs and aids and appliances being made, but there the patients will have physiotherapy, occupational therapy, speech and language therapy and the artificial limbs. But in Rajshahi is a divisional centre, and in Borishal we have our centre in rented accommodation at the moment, and then in Molvi Bazaar. And so our great aim is eventually to start a centre in Rangpur, in Khulna. We are hoping now to move to Sylhet, where we hope to establish a new centre. So the whole purpose is that we should spread our services across the country, because it's really very difficult for families to bring somebody with a severe disability travelling a long way across the country to come to Dhaka. So our desire is to take the services to them. থ্যাংক ইউ ভ্যালেরি। শফিক সাহেব, আমরা জানি যে আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানটা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা কার্যক্রমটা করছেন বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউশন, যেটা সেখানে আপনারা বেশ কিছু কোর্স পরিচালনা করছেন। এই কোর্সগুলো সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন কিছু। ভ্যালেরি টেইলর প্রথম যখন সেবা শুরু করে তখন উনি রিয়ালাইজ করেন যে এদেশে প্রফেশনালস যদি না থাকে তাহলে যথাযথ সেবা দেওয়া যাবে না। তারই উদ্যোগে উনি 2টা ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট এবং উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর ইনক্লুসিভ স্কুল, যেখানে সমাজ পরিবর্তনের ব্যাপার রয়েছে। তারই সাথে পরবর্তী পর্যায়ে আমরা নার্সিং কলেজ প্রতিষ্ঠা করি। সো আমাদের এখন 3টা প্রপার ইনস্টিটিউট রয়েছে। হেলথ প্রফেশনাল ইনস্টিটিউটে আমরা ডিপ্লোমা থেকে শুরু করে ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রাম রান করি। ডিপ্লোমাটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে ইন মেডিকেল টেকনোলজি, রেডিওলজি, ওইসব বিষয়গুলো নিয়ে। ব্যাচেলার্স প্রোগ্রাম ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 4 বছর ব্যাপী ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, শুধুমাত্র সিআরপি ইনস্টিটিউশনেই শিক্ষা কার্যক্রম আছে, বাংলাদেশে আর কোথাও নেই। তো সেটাকে সামনে রেখেই আমরা ব্যাচেলার্স প্রোগ্রাম ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ডিপ্লোমা প্রোগ্রাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে এবং মাস্টার্স প্রোগ্রাম ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলছে। মাস্টার্স প্রোগ্রামে মাস্টার্স অফ ফিজিওথেরাপি সিআরপির আন্ডারে চলছে 2 বছর মেয়াদি, 4 বছর মেয়াদি ব্যাচেলার্সের পরে, এবং মাস্টার্স অফ রিহ্যাবিলিটেশন সায়েন্স, এটা সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের আন্ডারে ঢাকা ইউনিভার্সিটিতে 2 বছর মেয়াদি কোর্স, এবং এখানে 30টা আসন রয়েছে। তার মধ্যে 15টা আসন বাংলাদেশিদের জন্য এবং 15টা আসন অন্যান্য সার্ক দেশের
ছাত্রছাত্রীদের জন্য, এবং তারা আছে এখানে, এবং এটা অলরেডি প্রথম ব্যাচ মাস্টার্স করে চলে গিয়েছেন, দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচ আমাদের এখানে এখন প্রশিক্ষণ নিচ্ছেন। আচ্ছা, এই ডিসিপ্লিনগুলো থেকে এ পর্যন্ত কতজন ছাত্রছাত্রী পাশ করে বের হয়ে গেছে? আমাদের অকুপেশনাল থেরাপিতে আনুমানিক 250 জন, ফিজিওথেরাপিতে প্রায় 1000 জন, আপনার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে আনুমানিক 100 জন মতো, এবং অর্থোটিক প্রস্তুতিকে এখনো কেউ বের হয় নাই, এটা জাস্ট তৃতীয় ব্যাচ চলছে। আর এখন আমাদের বিএইচপিআইতে আনুমানিক 650 জন ছাত্রছাত্রী রয়েছে, এবং আমাদের নার্সিং কলেজে 250 জন ছাত্রছাত্রী রয়েছে ডিপ্লোমা এবং ব্যাচেলার্স প্রোগ্রামে। এই যে আসন সংখ্যা আপনাদের যেটা এখন বর্তমান আপনারা রান করছেন, এরকম কোনো পরিকল্পনা আছে কি এই আসন সংখ্যা বাড়ানোর? আমরা ক্রমান্বয়ে আসন সংখ্যা বাড়াচ্ছি। যেমন আপনাকে যদি বলি, আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি 10 জন দিয়ে শুরু করেছিলাম, সেটা এখন 30 জন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ও চাচ্ছে আমাদের আসন সংখ্যা বৃদ্ধি করতে। কিন্তু একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখা উচিত, যে শুধুমাত্র আসন সংখ্যা বাড়িয়ে যদি আমরা দক্ষ জনবল না বের করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি যাদেরকে আমরা সেবা দিতে চাচ্ছি তারাই ভালো সেবাটা পাবে না। এই দক্ষতার মানটা ধরে রাখতে রাতারাতি আসন সংখ্যা বাড়ালে আমরা ভালো গুণগত প্রশিক্ষণ শিক্ষা সামগ্রীর অভাব রয়েছে। সো সেগুলোকে সমন্বয় করে আমরা চেষ্টা করছি ধীরে ধীরে আসন সংখ্যা বাড়াতে, এবং এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিও চাচ্ছে, বা স্টেট মেডিকেল ফ্যাকাল্টিও চাচ্ছে, এবং আমরা বাড়াচ্ছি। হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের এই বাচ্চাদের দিকে তাকিয়ে, বা আমাদের এই বাবা মাগুলোর জন্য আপনারা তাদের কথা মনে রেখে অবশ্যই আসন সংখ্যা বাড়াবেন এবং দক্ষ প্রফেশনাল তৈরি করে দেবেন, যাতে আমাদের বাচ্চাগুলো সাপোর্ট পায়। আমরা অবশ্যই চেষ্টা করব। ভ্যালেরি, সিআরপি সাভার শাখায় একটি ইনক্লুসিভ স্কুল আছে, উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর ইনক্লুসিভ স্কুল। আমরা এর কার্যক্রম সম্পর্কে আপনার কাছে জানতে চাই, তো তার আগে নিয়ে নেব একটি ছোট্ট বিরতি। দর্শক, এম গ্রুপ হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এম গ্রুপ হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। ভ্যালেরি, আমরা উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুলের কার্যক্রম সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। Surely. We used to have two small separate schools. One was a school for children with disabilities, and the other had our children of our staff members. And then we realized the value of combining those two, and this is how the inclusive school really began. It's up to 5 years of primary level. It has nursery and KG and playgroup, and then the 5 years of primary school. And there are approximately 300 children altogether. And our great aim is to eventually have 50% children with disabilities and 50% those who have not. And also we try and encourage other activities, so the sports that can be played together, the singing that can happen together. One rather special thing for the children with disabilities is having a little pony for riding as a therapy. I think he's the only little pony in the country doing this particular job, because children who have, like our cerebral palsy children, very poor head control, poor trunk balance. If you put them astride a pony and walk with them, do exercises on the pony's back, the head control greatly improves, the sitting balance improves, and the very tight knees of cerebral palsy relax. So in itself, the pony plays a very important part. And just another point to mention is the importance of children sitting in the correct position while they're having their studies. So we have what we refer to as a special seating workshop, where children are carefully measured for the size wheelchair they need, so they can sit well supported, upright, with a large tray in front of them where they can learn to write. Some of our children have no power
or no control over arms that sometimes wander around. And we find that they will manage best of all with the crayon or the paintbrush held between the toes of whichever foot they control best. So it's all about giving them a chance to learn, although maybe they're trapped in a body that is very awkward. Many of these cerebral palsy children particularly are extremely bright, extremely so. And so we need to give them the chance to learn to write, then to go through the exams. And we find sometimes that they will go on to college and university. There should be, if they are bright and intelligent, there should be nothing to stop them going as far as they care to, especially now with the use of computers to help them. Some of them need speech therapy because communicating with other people is difficult, but I guess one of the most valuable things is that it's all children together. And I don't believe the able children particularly look at the child in a wheelchair and think, oh dear, she can't do this or that. It's their friend and they are learning together. And I think to be able to start at a very young age in a school setting is where it all begins, accepting the other child for all the things that they are. They have a name. They shouldn't be labelled autism, cerebral palsy, this, that. They are a young girl, a young boy in their own right, all studying together and are able-bodied. And I perhaps could just share one tiny thing that I saw once in the neighbouring Radio Colony school. This was the time before our school had begun, and one little girl called Poppy, because she had these wild movements, her hair was very untidy and standing on end. And I'd been invited to the school to give out some certificates, and I saw something very lovely happening in front of my eyes. Poppy's little friend called Moina was worried that she looked so untidy. She crossed the room, she took out Poppy's hair clips, she smoothed her hair down both sides and put the clips back again. She was satisfied her friend looked neat and tidy and went back to her seat. And I think that sort of sums up the value of children working together, learning together in an inclusive setting. Oh. So far I know you named the school after your parents. Would you please say something about them? Yes. I think I would be too shy to suggest that it's in my parents' name, so this was the suggestion of our director at that time. But I know that my parents, who have died many years ago now, are smiling down when they know that their name is used for the name of our inclusive school. They would, all I can say is be so very happy that the school exists and gives children a chance to have education, which then is the stepping stone to them being able to go on to further education and often very good jobs for their future lives. Thank you so much. দর্শক, এখন আমরা উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর ইনক্লুসিভ স্কুলের উপর একটি প্রতিবেদন দেখব। হাত বাড়িয়ে দাও। সিআরপির এই স্কুলটি 1993 সালে প্রথম যাত্রা শুরু করে। স্পেশাল এডুকেশনের প্রধান উদ্দেশ্যই আমাদের আছে যে সেই বাচ্চাটিকে মূল ধারার স্কুলে যাতে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করা। এর জন্য আমরা 4 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের স্পেশাল এডুকেশনে আমরা ভর্তির সুযোগ দিই। প্রতি বছর 2016 সালে এখন পর্যন্ত 318 জন স্টুডেন্ট উইলিয়াম মেরি টেইলর স্কুলে অধ্যয়নরত আছে। তাদের মধ্যে 114 জন শারীরিক প্রতিবন্ধী শিশু এদের সাথে পড়াশোনা করছে। শারীরিক প্রতিবন্ধিতার সাথে
বুদ্ধিগত প্রতিবন্ধকতা, সামাজিক প্রতিবন্ধকতা এবং যোগাযোগ প্রতিবন্ধকতা এই সকল কিছুই আমরা সিআরপি এই স্কুলে আমরা বিবেচনা করে থাকি। দর্শক, এতক্ষণ আপনারা উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর ইনক্লুসিভ স্কুলের উপর প্রতিবেদনটি দেখলেন। শফিক সাহেব, এই যে স্কুলটি আমরা দেখলাম, এটা কি শুধু সাভারেই আছে, আর কোনো শাখা থেকে এর কার্যক্রম আছে এরকম স্কুলের? অন্যান্য সংস্থা কর্তৃক হয়তো আছে, বাট আমাদের সিআরপির উদ্যোগে আর কোথাও এ ধরনের ইনক্লুসিভ স্কুল নেই। আমরা যেটা চেষ্টা করছি যে এই স্কুলের মূল বাণীটা যেটা ভ্যালেরি টেইলর আপনার সাথে শেয়ার করলেন, সেটা সমাজে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দেওয়া। আরেকটা প্রোগ্রাম আমাদের রয়েছে যে বিভিন্ন স্কুলের শিক্ষকদের বিশেষ ছাত্রছাত্রীদের জন্য কীভাবে শিক্ষাদান দিতে হয় তার একটা টিচার্স ট্রেনিং প্রোগ্রাম আমরা রান করি 1 বছরের জন্য, যেটা আমাদের প্রাইমারি স্কুল যে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম আছে সেখানে স্বীকৃত, এবং তার মাধ্যমে সরকারি বেসরকারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দানের মাধ্যমে কিভাবে এ ধরনের শিক্ষকদের বা ছাত্রছাত্রীদের একত্রে শিক্ষাদান করা যাবে সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রতিবন্ধিতায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ভ্যালেরির প্রথম থেকেই এই অঙ্গীকার ছিল যে যে এখানে সেবা নিতে আসবে, অর্থাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে আসবে, তাদের যেন সমাজে কোনো কিছু করে বেঁচে থাকতে পারে। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখেই চিকিৎসা এবং থেরাপিউটিক সেশন শেষ হলেই আমরা তখন তার স্কিল ডেভেলপমেন্টে যাই। অর্থাৎ আমরা চেষ্টা করি সে যে কাজ থেকে ফেরত আসছে তাকে সেই কাজেই পুনর্বাসন করতে, কোনো রকমের কোনো তার পরিবেশটাকে যথাযথভাবে তৈরি করে সে যেন সেই কাজই করতে পারে। সেটা যদি কোনো কারণে না পারে, তখন তার মধ্যে আর কি দক্ষতা রয়েছে, তার প্রতিবন্ধিতার সাথে খাপ খাইয়ে সে কী কাজটা করতে পারবে, সেই কাজের জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ দিয়ে তাকে 2 ধরনের কাজে সম্পৃক্ত করা হয়। এক হচ্ছে কেউ যদি চাকরির সুযোগ দেয় তাহলে সেখানে চাকরি করে, কেউ যদি চাকরির সুযোগ না করতে পারে তাকে আমরা সেলফ এমপ্লয়েড করি, অর্থাৎ সে যে একেবারেই প্রতিবন্ধিতার কারণে খুব বেশি কাজ করতে পারে না, সে তো তার বাবা মায়ের সাথে থেকে ঘরের পাশেতে একটা চায়ের দোকান করতে পারে। সো আমরা সবচেয়ে বেশি প্রতিবন্ধী মানুষদের এই শপ ম্যানেজমেন্ট ট্রেনিং দিয়ে একটা মুদিখানার দোকানের ব্যবস্থা করে দিই। আর একটু যারা একটু বেশি সক্ষম, তারা কেউ টেইলারিং প্রশিক্ষণ নেয়, তারা কেউ আপনার ইলেকট্রনিক্স রিপেয়ার প্রশিক্ষণ নিয়ে মোবাইল রিপেয়ার শপ করছে, ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস ট্রেনিংয়ের শিক্ষা নিয়ে প্রায় 1400 মতো আমাদের প্রতিবন্ধী মহিলারা বিভিন্ন গার্মেন্টসে চাকরি করছে এবং বেশ সক্ষমতার সাথে চাকরি করছে। মূল কথা হচ্ছে তাদের কাজের পরিবেশটার যে সামান্যতম পরিবর্তন করে সামঞ্জস্য করা দরকার, এবং আমাদের ইনক্লুসিভ সোসাইটি আমরা বলছি সেটার সাথে সম্পৃক্ত হয়ে একেবারে মাথা উঁচু করে জীবনযাপন করতে পারবে, আত্মমর্যাদা সম্পন্ন একটা জীবনযাপন সে করতে পারে। সিআরপি একটি বৃহৎ প্রতিষ্ঠান, সময়ের সীমারেখায় এর বৃহৎ কর্মকাণ্ডকে বেঁধে রাখা সম্ভব নয়। সিআরপির আরও কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানব, তবে সেটা আজ নয়, পরবর্তী এপিসোডে। দর্শক, আমরা আগামী এপিসোডে ভ্যালেরি টেইলর এবং শফিক সাহেবের কাছ থেকে আমরা আরও বিস্তারিতভাবে জানব ওনারা আর কোন কোন ক্ষেত্রে কি কাজ করছেন আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। এম গ্রুপ হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। আগামী পর্ব দেখতে চোখ রাখুন RTVর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সাথেই থাকুন। হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও।